এটা কত শিখে দেন কোন তেলে দেখতে হবে কোন তেলে নেতাই জায়গায় দাদা কইছেন ইপিজেডে ইফতেয়ারকে মারধর, একাধিক মামলার আসামি হেলালের বিরুদ্ধে অভিযোগ। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী পকেট গেট এলাকার ফাতেমা মঞ্জিল ভবনে ইফতেয়ার নামের এক যুবককে এলোপাথারিভাবে মারধরের অভিযোগ উঠেছে ভবনের ইনচার্জ হেলালের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত হেলাল একাধিক মামলার আসামি। ভুক্তভোগী ও তার পরিবার জানায়, গত সোমবার ১৯ জানুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে দোকান খোলার উদ্দেশ্যে গেটের চাবি আনতে ইফতেয়ার ইনচার্জ হেলালের কক্ষে নক করেন। এ সময় দরজা খুলেই হেলাল ইফতেয়ারের তলপেটে লাথি মারেন। পরে হেলাল ও তার স্ত্রী লাঠি দিয়ে ইফতেয়ারের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়। আহত ইফতেয়ার জানান, আমি শুধু গেটের চাবি চাইতে গিয়েছিলাম, কোনো কথা না বলেই আমাকে মারধর করা হয়। আপনি গেটের তালা খুলে দেন, নাহলে চাবিটা আমাকে দেন, আমি তালা খুলি। এই ঘরের ভিতরে উল্টা পাল্টা গালিগালাজ দিয়ে দরজা খুলে আমার তলপেটে একটা লাথি মারছে। দরজা খুলে লাথি মারছে, কোনো সুযোগ নেই। দরজা দিয়ে লাথি মারছে, নিচে বসে পড়ছি। ওনারা দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে ওই অবস্থায় আমার উপর লাঠি চার্জ করছে, করে মাথা ফাটাই দিছে। দুইজন মারিটারি মানে আমার ওখানে সবাই ফেলছে, একদম কোনো সুযোগ দেয় না আমাকে। এ বিষয়ে ইফতেয়ারের বড় ভাই সাওয়ার বলেন, হেলাল একজন চিহ্নিত অপরাধী। তিনি বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব দেখিয়ে নানা অপকর্ম করে আসছেন। কিছুদিন আগে সিইপিজেডের একটি গার্মেন্টস থেকে মালামাল চুরির ঘটনায় কর্তৃপক্ষ মামলা করে। সেই মামলায় সেনাবাহিনী, ডিবি ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যান। নিউজ করার জন্য আসছে, তাকে তো পায় নাই। পরবর্তীতে এসে বলে সে সাংবাদিকের মায়ের বাপ, এই ধরনের সে অকথ্য ভাষার গালিগালাজ। পুলিশ আসলে পুলিশের সে মায়ের বাপ। এবং এর আগে আপনার ইপিজেড ফাঁড়ির যে ইনচার্জ ছিল, নামটা আমার মনে আসতেছে না, চাকমানা বড়ুয়া, উনি একবার ধরতে আসছে ওকে। ওনাকে ধরা পরে ওনাকে উল্টা মাইরা ধরে এরপরে পালাই গেছে গা। তো সে এইভাবে সে ক্ষমতার দাপট দেখায়। সকালে যখন আমার ছোট ভাই তালা খোলার জন্য গেছে, দেখে তালা চেঞ্জ। তারপরে সে তাকে ডাকলো যে ভাই চাবি দেন, আপনি তালা চেঞ্জ করছেন, তালা আমাদেরকে খুলে দেন, নাহলে চাবিটা দেন, আমরা দোকান খুলবো। সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। করার পরে এক পর্যায়ে তাকে বলতেছে যে আপনি গালি দেন কেন, আপনি তালা চেঞ্জ করছেন, আমার হয় তালা খুলে দেন, না হলে চাবিটা দেন, আমাদের তো বের হইতে হবে, দোকান খুলতে হবে। সে আর কিছু না বলে এই যে দরজাটা, এই রুমেই থাকে সে, এই রুমের দরজাটা খুলে আমার ছোট ভাইটা এখানে দাঁড়ানো, তার চোখে ঘুমার থেকে আসছে, এই দরজা খুলেই সে মানে অতর্কিতভাবে একটা লাঠি মারছে তলপেটে। সে এখানে বসে পড়ছে। পরে এই যে লাঠি ছোটা আছে, এগুলো দিয়ে তারা জামাই বউ দুজন তাকে অতর্কিত পিঠাইছে এবং তার মাথায় বাড়ি মারছে, মাথা ফেটে গেছে। মাইরে আবার ওরা দরজা লাগাই দিয়ে ভিতরে বসে গালিগালাজ করতেছে। ইতিমধ্যে আমি শব্দ শুনে আমি নিচে আসছি, এসে তাকে বের করার জন্য চেষ্টা করছি অনেক। মানুষজন বিল্ডিং এর এখানে জমা ছিল, চিল্লাচিল্লি শুনে আসছে। তাকে এসে দরজা খুলে নেয়। পুলিশ তালাটা নিজেই খোলার পরে দেখে যে রুমে সে নাই। এবং পুলিশ তালা খোলার আগে পুলিশের সাথে তার ওয়াইফ অকথ্য ভাষায় গালিগালাজ করছে পুলিশকে। আমরা এখানে দোকানদার যারা আছি, সেনাবাহিনী প্রায় ৩০-৩৫ জন সেনাবাহিনী সহ যার চেয়ারম্যান সাহেব উনি আসছিল। এসে আমাদেরকে, উনি দোকান খুঁজছে এখানে, যেখানে হেলালকে নাম ধরে, তখন আমরা বলছি তো এখানে নাই, পলাতক। উনি এসে তাকে খুঁজছে, পায় না, এবং আমাদেরকে বলে গেছে যে আপনারা ওকে ধরার জন্য সহায়তা করবেন। আমরা বলছি ঠিক আছে স্যার, আমরা আসলে আমরা আপনাদেরকে খবর দিব। এবং বিশেষ করে তার ওয়াইফ, যেহেতু আমরা জানি যে মহিলা মানুষ একটা ঘটনার সাথে ঝাঁপাই বলে মানুষ তখন কিছু বলতে পারে না, এটা হচ্ছে তার মেন পুঁজি। যে কোনো ঝামেলা হইলে তার ওয়াইফ মানে লাফায় পরে, কাপড় চোপড় ছিঁড়ে সে একবার হয়ে যায় যে আমাকে মারছে। এইভাবে আজকেও সে পুলিশের সাথে সে খুব রাফ ব্যবহার। পুলিশ এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গেছে তার ব্যবহার শুনে। ৫টা ৪০-এর দিকে আসি আমার এই দোকানটা। আসার পরে আমি দোকানটা খুলি। আজকে আমি রুমে থাকতে মানে চিলাপালা হাউকো চলতে আছে। আমি আসলে মূলত বুঝতে পারি যে আমার কি বিল্ডিং আওয়াজ হইতেছে না বাইরে। আমি উপর থেকে নিচের দিকে নামছি, নামে দেখতেছি ওই যে ইনচার্জ আছে না, ইনচার্জের রুম ভিতরে আটকে এসে বসে আছে। আমার ওই যে পাশের দোকানদার যে আমার ভাই, ওনার ভাইয়ের মাথা দিয়ে রক্ত পড়তেছে। আর উনি ভিতর থেকে বাইরের থেকে মানে ভিতরে ওরা ডাকতেছে বাড়ানোর জন্য। এটা তো আমি বলতে পারবো না ভাইয়া। আজকে ঘটনাটা কি আপনি দেখেছেন? ওনার মাথাটা না, আমি আইসে দোকান খুলছিনি, ভিতরে সিঁড়ি আমরা সব বাইরে, কিন্তু তালা লাগানো, আমরা আরো লোক ছিল এখানে। কেন তালাটা, গেটটা বারবার তালা চেঞ্জ করা হয় কেন? এইটা তো আমরা বলতে পারবো না ভাইয়া।
কারণ এটা তো ইনচার্জের সবাই। হেলাল কি করে মূলত? আগে তো এই দহন করতো, হ্যাঁ আগে দহন করতো, এখন করে না। এখন তো আমি জমিদারদের দিয়ে দহন লইলিস। হ্যাঁ, এখন কি করে? এখন ওই গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, ফায়ার ফায়ার দিই, এরপর তো আবার দিই ঘরে রাস্তায়। বেরোইলে বাজে কমেন্ট, বাজে সাউন্ড, এমনকি আমার ওয়াইফ আর আমার শালা বউ দুইজন যাওয়ার সময় ও একবার এরকমটা বাজে সাউন্ড করছে। পরে আমি ওইটা জানাইছি ওরে, ওর ওয়াইফেও জানাইছি, ও এটা কোনো আমার বিচার দেয় নাই। আমি এটার এ বিষয়ে কিছু আর পাই নাই। তা আমি ও এটা রাজনীতি করে, এই জন্য আমি ওর সাথে আর বাড়াবাড়ি করতে পারি নাই। কে রাজনীতি করে? ও হেলাল, এখানে কিসের রাজনীতি করে জানি না, এখানে নাকি ওর নেতা আছে। ও বা অনেকবার এরে আমি কেন এই আশেপাশে যারা আছে হুমকি দিয়েছে মোল্লারে এইখানে যে এই করবো। ওর ভাই কিছুদিন আগে জেল থেকে ছাড়া পাইছে, বলছে আমার ভাই আসলে, আমি জেল থেকে আসলে আমার ভাই আমি কিছু করে দেখামু মোল্লার, মোল্লা কেমনে এখানে থাকে। ওরা এই মামলা ইউটিউবের থেকে মাল বের করে, তাই নিয়ে ব্যবসার অফিসারে ও হামলা করছিল, ফোনে হুমকি দিছিল। এই মামলাটা এক সপ্তাহ আগ পর্যন্ত গরম ছিল। আনসারের কথা বললেন যে একটা। হ্যাঁ, আনসার ব্যবসার মেন অফিসারে ফোনে হুমকি দিছে, এরপরে আনসারে মারছে। এটা ওই বাধা দিছে যে চোরাই মাল ওর আন্ডারে বেরোয়, এই জন্য বাধা দিছে। বাধা দেওয়ার কারণে আনসারের ধরে মারছে। এবং ওর উপরে যে ব্যবসার মেন অফিসার এর ফোনে হুমকি দিছে। এই মামলা অনেকদিন যাবত জায়গার থেকে ওরে খোঁজাখুঁজি হয়েছে, এমনকি ডিডি স্যাররা আসছে, আইসা ওরে ধরতে পারে না। অনেকবার সেনাবাহিনীরা আসছে, আমরা দেখছি, তো ওরে খুঁজছে, অনেকবারই পায় নাই। আর এরকমটা প্রতিনিয়ত আমরা এখানে থাকি, দেখি এই ইপিজেডের থেকে ভিতর থেকে ছেলে মেয়ে বেরোইলে বাজে কমেন্ট করে। এবং ওর বলেন যে আপনি গেটে টাকা কেন তুলবেন? এইটা তো আমাদের কথা, কে কিসের কিসের এখন সাদা না ওর কোনো কমিশন, এটা আমরা কিছুই জানি না। টাকা করে তোলে? 20 টাকা 30 টাকা করে ও চায়, এলে দোকান ওখানে বসতে দিবে, নাহলে বসতে দিবে না। আর যারা দোকান বসতে না টাকা ওরে না দিতে চাইবো, ওদের মাল জিনিস পাকায় হালাই দেবো। এমনকি একদিন তো এরকম এক রড বের করছে এক মুরব্বিরে মারার জন্য, আমি যে হাত থেকে রডটা এনে নিয়েছি ওর। ঘটনার বিষয়ে ফাতেমা মঞ্জিলের মালিক জিসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি নিজেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন জানিয়ে সরাসরি এসে কথা বলার অনুরোধ করে সংযোগ বিচ্ছিন্ন করেন। এর কিছুক্ষণ পর এশিয়ান টিভির সাংবাদিক পরিচয়ে নাদিরা শিমু নামের এক নারী সাংবাদিক রিয়াজউদ্দিনকে ফোন করে অশালীন ভাষায় কথা বলেন ও চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ ওঠে। পরে ইকবাল নামের এক ব্যক্তি সাংবাদিককে ফোন করে চট্টগ্রাম প্রেস ক্লাবে যেতে বলেন এবং হুমকি দেন। অভিযোগ রয়েছে ওই ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করেছেন। এ বিষয়ে এশিয়ান টিভির সাংবাদিক নাজিম উদ্দিন জানান, নাদিরা শিমু নামে আমাদের চ্যানেলে কোনো নারী সাংবাদিক কর্মরত নেই। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি বলেন, আপনি একজন সংবাদকর্মী, আপনার দায়িত্ব অনুযায়ী সংবাদ পরিবেশন করবেন। আপনি যাদের কথা বলছেন তাদের কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনি না। অভিযুক্ত হেলালের সঙ্গে যোগাযোগ করলে তিনি মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ওরাই আমার হাত ভেঙে দিয়েছে। আমি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় ভবন মালিক জিসানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই সংক্রান্ত কল রেকর্ড সংরক্ষিত রয়েছে। হ্যাঁ, আমি সাংবাদিক নাদিরা শিমু বলছিলাম। জি বলেন। এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাদিরা শিমু বলছিলাম, রিপোর্টার। আপনি কি সিজার নামে কাউকে কল দিয়েছেন? এখন কথা হচ্ছে যে আপনি যাকে কল দিয়েছেন ওনার মানে বাসাটা দেখাশোনা করে, তিনতলাটা, ওনার হাত ভেঙে দিয়েছে। উনি এখন চিটন মেডিকেলে ভর্তি আছে। এখন আপনাকে কিসের উপর ভিত্তি করে আপনাকে বক্তব্যগুলো নেওয়ার কথা বলেছে? আমি অবশ্য চট্টলা টেলিভিশন পাঠিয়েছি, চট্টলা 24। তো আপনি একটা কাজ করেন, আপনি যারা ভুক্তভোগী তাদের আপনি ফুটেজ গুলো নেন। হ্যাঁ, তো আপনি যদি ডাকতে হয়, তারা যেহেতু দুই ভাই, হ্যাঁ, তাদের আপনাকে নিশ্চয়ই তারাও অবগত করেছে। আপনি সিজানকে ফোন করে তো আপনার অফিসে ডাকতে পারেন না। আমি ডাকি নাই জিজানকে, আমি অফিসে ডাকি নাই, জিজানকে ফোন দিয়েছি। ফুটেজ নিবে, আপনি ফুটেজ নিবেন, উনি যেখানে আছে আপনি সেখানে যান। হ্যাঁ, উনি আপনার অফিসে এসে ওনার বক্তব্য বলে যাবে কেন? আমার অফিসে এসে তো বক্তব্য দিতে বলেনি। উনি এখন বর্তমানে চিটন মেডিকেলে আছে। আপনার যদি ফুটেজ নেওয়ার প্রয়োজন আপনি চিটন মেডিকেলে যান। যেমন আমি চট্টলা 24-কে পাঠিয়েছি, চিটন মেডিকেলের গেছে, উনি ওনার বক্তব্যগুলো সেখান থেকে ফুটেজটা নিবে, নেওয়ার পর উনি আকমল আলী যাবে। না, আমি আপনার কাছে জিনিসটা জানতে চাচ্ছি যে না, আপনি একজন সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিককে ফোন দিতে পারেন বা জিজ্ঞেস করতে চার্জ করতে পারেন এই বিষয়টা। আপনি একটা চ্যানেলে আছেন।
আমি আপনাকে সার্চ করে নেই, একবারের জন্য বলিনি আপনি না ওনাকে না কেন কল আপনি ফোন দিয়েছেন। দিয়েছি কেন এটার বিষয় নিয়ে আপনি সার্চ হ্যাঁ, করতে পারেন আমি আমাকে। আপনাকে এটা বলেছি যে আপনি ওনাকে অফিসে ডেকেছেন, এটা মানে No, কেন আমি ডেকেছেন ওনাকে বা কেন, অফিসে কি দেখিনি, কারণে? ওনার বিল্ডিং এর সামনে এসে হ্যাঁ। আমি যখন ওনার বক্তব্য নিতে আছি হুম। তখন ওনার হুম। জমিদার নাম বলেছেন, তখন ওনাকে আমি ওনার নাম্বার নিয়ে ফোন দিয়েছি, যে বলেছি যে ভাই আপনি না, আপনি কি আপনি দিতেই পারেন, হ্যাঁ আপনি দিতেই পারেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, আপনাকে যেহেতু অবগত করেছে আপনি দিতেই পারেন, আমি আপনাকে একবারের জন্য সার্চ করিনি। হ্যাঁ সার্চ কেন করবো? না আপনি তো নিশ্চয়ই আমাকে চার্জ করেছেন মনে হয় লাগে। না না, আমি আপনাকে আপা, সার্চ ম্যাডাম, করিনি। আমি আপনাকে বলি আপনি মনে হয় একদম বেশি বুঝেন। শুনেন, আমি একদম বেশি বুঝি না। আপনি মানুষের মনের কথা এত দ্রুত বুঝতে পারেন না, সেটা আমার জানা ছিল না। আপনি একদম বেশি বুঝতেছেন যে আপনি একটা কাজ করেন, চিটন মেডিকেল গিয়ে যার হাত ভেঙেছে তারও বক্তব্যটা নিয়ে আসেন। যান। ঠিক আছে, আপনি কি জন্য ফোন দিতেছেন সেটা বলেন কিনা? সেটা আমি জানার জন্য আমি ভাইয়া আপনি কি জানবেন? এই বিষয়টা জানার জন্য চাচ্ছি আমি। আপনি আসি কথা বলেন, সরাসরি কথা বলেন। আপনি আমি কি মেডিকেল আছি? এখন কি আমি কি মেডিকেল যেতাম আপনার সাথে কথা বলার জন্য? আচ্ছা, আমি এই যে ওয়াহিদুর জামানের মানে বন্ধু জামাই বলছিলাম আর কি। আমি মাস্টার ওয়ার্ল্ড অফিসার, বাংলাদেশ বিমানবাহিনীতে আছি। হ্যাঁ, বাংলাদেশ এয়ারফোর্সের আমি মাস্টার ওয়ার্ল্ড অফিসার। হ্যাঁ, আপনাকে ওই ওয়াহিদুর জামানটা একটু ইয়াতে ডাকছে, টেস্ট করাবে। ওয়াহিদুর জামান কি চিনেন? কথা পাচ্ছেন না আপনি? ওখানে গিয়ে আছেন, উনি এখন ফোন দিয়েছে, উনি আপনাকে চিনেন। আমি আমার এদিকে আহত ইফতেয়ারের বড় ভাই সাওয়ার ইপিজেড থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। দ্বিতীয় পর্বে প্রকাশ পাবে কে এই জিসান।